Good morning, dear students. Hope you all are fine. I am Chandreyi Chakraborty, PGT of Borjola HS School, and I am here today to discuss with you a chapter that is included in your textbook, Class 12 textbook, Flamingo. And the name of the chapter is Lost Spring, Stories of Stolen Childhood. Now, before I move into the chapter and start explaining to you, I would like to sing something for you. खो न जाए तारे ज़मीन पर. I'm sure you must have heard this song, and this is from the famous movie Tare Zameen Par. Now, who are these Tare, the stars on the earth? They are the children. Children are the future of the country. They are the building blocks of the society. And here, the song speaks about the concern that we must have towards preserving and nourishing the potentialities, possibilities, and capabilities that each child holds in himself or herself. প্রত্যেকটা শিশুর মধ্যেই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে সে সমাজকে ভবিষ্যতে অনেক কিছু দিতে পারবে। কিন্তু the joy of childhood is forcefully taken away from some children, from a section of the society due to the poor socio-economic conditions. ওদের যে আর্থসামাজিক অবস্থার ভালো না হওয়ার কারণে সবার কাছে কিন্তু সেই সুযোগটা থাকে না, সবার কাছে সেই পসিবিলিটিটা বা অপরচুনিটিটা থাকে না যে সে সমাজকে কিছু দিতে পারবে। এতে আস্তে আস্তে কি হয়, এই যে তারে, দ্য স্টার্স, দে আর লস্ট সামওয়্যার। ওদের থেকে আমরা যে জিনিসটা, যে পসিবিলিটিটা বা যে অপরচুনিটিটার অভাবে ওরা কিছু দিতে পারছে না, এই যে আমরা জিনিসটা পেতে পারতাম ওদের থেকে, কিন্তু আমরা পাচ্ছি না আলটিমেটলি। দে আর লস্ট সামওয়্যার। চিলড্রেন, অ্যাজ উই নো, আর ইনোসেন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ। শিশুরা কি করে, খুব সরলভাবেই সমস্ত কিছু ওরা এনজয় করতে পারে, এবং আমাদের জীবনে সবচেয়ে যে ভালো সময়টা সেটা আমরা চাইল্ডহুডে কাটিয়ে আসি। দিস ইজ দ্য বেস্ট ফেজ অফ আ পারসনস লাইফ। আর ওই সময় কি হয়, বাচ্চাদের যা করা উচিত, ওরা খেলবে, ওরা দৌড়বে, ওরা প্রজাপতির পেছনে ছুটবে, বৃষ্টির দিনে ছোট ছোট নৌকো বানিয়ে জলে ভাসাবে। এইসবের মাধ্যমে কি হয়, ওদের চাইল্ডহুডটা প্রাণবন্ত এবং সুন্দর হয়ে ওঠে। বাট there are, as I already mentioned, some sections of the children do not get all these privileges. The joy of their childhood is forcefully taken away from them. And who takes it away? It is none other than the social evil called child labor. Now let us see what child labor means. Generally speaking, work by children that harms them or exploits them in some way, physically, mentally, morally, emotionally, or by blocking their access to education. এই যে চাইল্ড লেবার, শিশু শ্রম, এতে কি হচ্ছে, ওদের মারাত্মক কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে ওদের শৈশব, ওরা কিন্তু আর এনজয় করতে পারছে না। কেন? কারণ ওই সময়টা যখন ওদের খেলার সময়, সেই সময়টা ওরা শ্রম দিচ্ছে, পরিশ্রম করছে। খুব ছোট বয়স থেকে ওদের ভাবতে হচ্ছে, কেয়ারফ্রি ওরা থাকতে পারছে না, টেনশন ছেড়ে দিয়ে ওরা খেলতে পারছে না, ওদের দায়িত্ব নিতে হচ্ছে, পরিবারের জন্য ইনকাম করতে হচ্ছে, পরিবারের খাবার সংস্থানের কথা ওদের ভাবতে হচ্ছে, খিদের জ্বালায় ওদের এসব করতে হচ্ছে। সো ইট হার্মস দেম ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, মরালি। এই সমস্ত দিক দিয়ে কিন্তু বাচ্চাটা এফেক্টেড হয়ে যাচ্ছে। সে কিন্তু একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক চাইল্ডহুড আর পাচ্ছে না। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আমরাও তো বাড়িতে হেল্প করি, বা যখন আমরা ছোট ছিলাম হেল্প করতাম বাড়িতে। দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম বিং আ চাইল্ড লেবার। হাউ? দ্যাট ইজ বিকজ ইউ আর অ্যাপ্রিসিয়েটেড। যখনই আমরা বাড়িতে কাউকে হেল্প করছি, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের হেল্প করছি, ওরা কিন্তু আমাদের প্রতি থ্যাঙ্কফুলনেস শো করছে, গ্র্যাটিটিউড শো করছে, বা আমাদের অ্যাপ্রিসিয়েট করছে যে বাহ, খুব ভালো কাজ করলে, খুব সুন্দর করে হেল্প করতে পারলে আমাদের। কিন্তু এই যে শিশু শ্রমিকরা, ওদের কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। ইনফ্যাক্ট they are ill-fed, ঠিক মতো ওদের খাওয়া দেওয়া হচ্ছে না। and not only that, মাঝে মাঝে when they make mistakes, they are even hit, ওদেরকে ফিজিক্যালি বা মেন্টালি টর্চার করা হচ্ছে। and this will not add up to a healthy childhood. এভাবে কিন্তু শিশুটা একটা ভালো এবং সুস্থ শৈশব পাচ্ছে না। তার থেকে এই সুস্থ শৈশবটা বা সুস্থ শৈশবের যে সম্ভাবনাটা, সেটা কেড়ে নিচ্ছে কে? এই যে চাইল্ড লেবার।
a major social evil. এই চাইল্ড লেবারের কারণে যে একদিকে ওদের সুন্দর শৈশবটা হারিয়ে যাচ্ছে, আরেকদিকে কিন্তু ওরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। The basic right that they have, the right to education, they are missing it out. Because যেই সময়টা ওরা স্কুলে যেত সেই সময়টা ওরা অন্য জায়গায় কাজ করছে, টাকা রোজগারের তাগিদে, খিদের জ্বালায়। So the social evil called child labor is taking away forcefully all the joys and happiness of their childhood. And to stop this, the government of India has started the Child Labor Prohibition and Regulations Act in 1986 and made child labor a punishable offense. এখন কিন্তু চাইল্ড লেবারটা কেউ যদি রিপোর্ট করে, কোনো চাইল্ড লেবার কেউ রেখেছে, কেউ যদি রিপোর্ট করে তাহলে কিন্তু এটা একটা দণ্ডনীয় অপরাধ। এবং নট অনলি দ্যাট, টু এনশিওর দ্যাট দে গেট নিউট্রিশিয়াস ফুড অ্যান্ড good education, quality education, the government has started the scheme, the midday meal scheme in schools, যাতে বাচ্চারা অ্যাট্রাক্টেড হয়, যাতে ওদের অন্তত একবেলা পুষ্টিকর খাবার খাওয়ানো যায়। So the government has taken steps from its own to prevent or to curb the social evil called child labor. Now, a child, in order to grow and develop in a proper and healthy way, in a wholesome way, তার সার্বিক বিকাশের জন্য কি দরকার? সেফটি, প্রপার নিউট্রিশন অ্যান্ড রাইট টু এডুকেশন। সেফটি, তার সেফ ফিল করতে হবে, ফিজিক্যালি, ইমোশনালি, সমস্তভাবে তার মেন্টালি সে সেফ কিনা, তার একটা সুস্থ পরিবেশের গড়ে ওঠার জন্য সেই সেফটিটা দরকার, সেটা আমরা দিতে পারছি কিনা এটা দেখতে হবে। নেক্সট কি আছে? প্রপার নিউট্রিশন। আ হেলদি বডি লিডস টু আ হেলদি মাইন্ড। প্রথম তার হেলদি থাকতে হবে। সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে কি কি ক্লাস করবে সে? তাহলে তার ক্লাসে মন বসবে কি? নিশ্চয়ই বসবে না। সো প্রপার নিউট্রিশন হ্যাজ টু বি গিভেন টু দ্য চাইল্ড। অ্যান্ড থার্ড কামস দ্য রাইট টু এডুকেশন। অনলি থ্রু এডুকেশন ক্যান দিস চাইল্ড বি লিবারেটেড। ভবিষ্যতে তার ভালো কিছু করার সম্ভাবনা থেকে যাবে যদি সে পড়াশুনো করার সুযোগ পায়। কিন্তু এই যে আর্থসামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া যে শ্রেণীটা, সেই শ্রেণীর যে শিশুরা, ওরা কিন্তু এই অপরচুনিটিগুলো পাচ্ছে না, ফলে কিন্তু এরা আরো পিছিয়ে পড়ছে। একটা হেলদি এবং সুস্থ স্বাভাবিক চাইল্ডহুড ওরা পাচ্ছে না, এবং দ্যাট ইজ ডেস্ট্রয়িং দেয়ার ফিউচার প্রসপেক্টস অ্যাজ ওয়েল। ভালো চাইল্ডহুড হচ্ছে আমাদের বেস, প্রত্যেকটা মানুষের বেস হচ্ছে চাইল্ডহুড। সুস্থ স্বাভাবিক চাইল্ডহুড হলে তার একটা সম্ভাবনা থাকে কি সে ফিউচারে ভালো কিছু করতে পারবে, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যতটা তার মধ্যে পসিবিলিটি বা প্রবাবিলিটি বা পোটেনশিয়ালিটি ছিল, ক্যাপাসিটি ছিল, ক্যাপাবিলিটিস ছিল, সেটা কিন্তু সে সমাজকে আর দিতে পারছে না, বিকজ অফ দ্য ল্যাক অফ অপরচুনিটি ডিউ টু চাইল্ড লেবার। নাও দ্যাট I have given you the basic idea about child labor, let us see who wrote this story. Lost Spring, Stories of Stolen Childhood was written by Anis Jung in 1944. She is an Indian writer born in Hyderabad, and she comes from a family of writers. Both her parents are writers. Her works show vivid pictures of the plight of abused women and children in India. Maximum ওনার সমস্ত কাজের মধ্যেই যেটা ডমিনেন্ট থিম, যেটা প্রায় পাওয়া যায়, সেই বিষয়টা হচ্ছে কি প্লাইট অফ দ্য অ্যাবিউজড ওমেন অ্যান্ড চিলড্রেন ইন ইন্ডিয়া। যারা অত্যাচারিত, শোষিত, সেই ধরনের যে মহিলারা এবং বাচ্চারা বা শিশুরা রয়েছে ইন্ডিয়াতে, তাদের নিয়েই ওনার কাজ। এটাই হচ্ছে ওনার ডমিনেন্ট থিম। এবং এই যে আমাদের স্টোরিটা আছে, এর মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটা পাবো। এই যে স্টোরিটা আমাদের, সেটা হচ্ছে লস্ট স্প্রিং, স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুড। এটা হচ্ছে একটা বইয়ের নাম, ওনারই লেখা বইটা, যেটা পাবলিশ হয়েছে 2005-এ। সেই বইটারই একটা অংশ তোমাদের সিলেবাসে আছে। এখানে কি করছে? দ্য অথর অ্যানালাইজেস হাউ এক্সট্রিম পোভার্টি অ্যান্ড ট্রেডিশনস কন্ডেম দ্য চিলড্রেন টু আ লাইফ অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড মিজারি। প্রচন্ড দারিদ্র্যের থেকে কি হয়? ওরা কিন্তু শোষিত হয়, অত্যাচারিত হয়, অবহেলিত হয়, এবং এই জিনিসটাই তিনি তার গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। এক্সপ্লয়টেশন অ্যান্ড মিজারি, প্রচন্ড দুঃখ এবং কষ্টের মধ্যে ওদের জীবনটা পার হয়ে যায়, ওদের শৈশবটা পার হয়ে যায়, এবং শৈশবের পরে নেক্সট কৈশোর, যৌবন, সমস্ত কিছুই ওদের প্রচন্ড কষ্টে কাটে, বিকজ দে আর নট গেটিং আ হেলদি চাইল্ডহুড।
So their prospects of having a bright future is very dim. এবং এটাই কিন্তু উনি ওনার বইয়ের মধ্যেও তুলে ধরেছেন। Now before I move into the story, I must tell you that the story is of two parts. দুটো গল্প আছে এই চ্যাপ্টারটার মধ্যে। And before I start each part, I'll be writing down the names of the characters and the places related so that you can understand it better. The first story that we find in the chapter is sometimes I find a rupee in the garbage. Sometimes I find a rupee in the garbage. It is the story about the boy named Sahib. It is the plight of Sahib. In the first story, the plight of Sahib is described. ওর যে দুর্দশাগুলো, সাহেব নামে যে ছেলেটা তার যে দুর্দশা সেটাই প্রথম গল্পে বর্ণনা করা হয়েছে। The first line says, "Why do you do this? I asked Sahib, whom I encounter every morning." রোজ সকালবেলা আমাদের যে লেখিকা ওনার দেখা হয় কার সাথে? সাহেব নামে যে ছেলেটা তার সাথে। সে কি করে? সে কে? A rag picker in Simapuri. সিমাপুরি হচ্ছে a slum area in Delhi. স্লাম এরিয়া মানে একটা বস্তি। বস্তিতে সে থাকে। সিমাপুরি নামে যে দিল্লির যে বস্তিটা এখানে সে ছেলেটা থাকে এবং তার নাম কি? সাহেবে আলম। সে কি করে? র‍্যাগ পিকার। র‍্যাগ পিকার মানে কি? সে আবর্জনা বা ময়লা কালেক্ট করে এবং সে রোজ সকালবেলা সেটাই করে। পয়েন্ট নাম্বার 1, কালেক্টস র‍্যাগস এভরি মর্নিং। সাহেব কালেক্টস র‍্যাগস এভরি মর্নিং। এবং এখানেই কিন্তু এভাবেই কিন্তু লেখিকার সাথে তার দেখা হয় এবং আনিস জং লেখিকা তাকে জিজ্ঞেস করে যে কেন সে এই কাজটা করে রোজ। নাও বিফোর হি আনসার্স, the writer gives us a background description of Sahib. সাহেব কিন্তু অ্যাকচুয়ালি মাইগ্রেটেড। ওর বাড়ি অ্যাকচুয়ালি এখানে ছিল না, সিমাপুরি দিল্লিতে ছিল না। সে কোথাকার? সে ঢাকার। এবং ছেলেটি বলে কি যে তার মা তাকে গল্প করেছে যে ঢাকাতে ওই সময় ডিউ টু ভেরিয়াস স্টর্মস প্রচুর ঝড় হয়েছে। ঝড়ে ওদের বাড়িঘর, ওদের ক্ষেত সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। Their houses and their fields have been destroyed due to storms. So they had no other option but to move over to the big city to collect their livelihood. Migration বলতে আমরা কি বুঝি? তোমরা নিশ্চয়ই পরিযায়ী পাখিদের কথা শুনেছো, যারা শীতকালে কি হয়, খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা যে দেশগুলো থাকে সেখান থেকে উড়ে ওরা যে জায়গায় বা যে দেশে একটু কম ঠান্ডা সেখানে চলে যায়। ওখানে তারা উইন্টারটা কাটায়, শীতকালটা কাটিয়ে তারপর আস্তে আস্তে আবার তারা ফিরে যায় নিজের জায়গায়। আর হিউম্যান মাইগ্রেশনটা কি? হিউম্যান মাইগ্রেশন ইজ দ্য মুভমেন্ট অফ পিপল। এখানে মুভমেন্টটা কার হচ্ছে? পরিযায়ী কিন্তু এখানে পাখি নয়, মানুষ। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে বা এক শহর থেকে বা গ্রাম থেকে অন্য শহরে চলে যাওয়া, উইথ দ্য ইন্টেনশন অফ সেটেলিং পার্মানেন্টলি অর টেম্পোরারিলি। হয়তো ওরা পার্মানেন্টলি সেটেল করতে পারে বা টেম্পোরারিলি কয়দিন থেকে তারপর চলে যেতে পারে ফেরত, বা পার্মানেন্টলি নতুন কোনো জায়গায় ওরা সেটেল ডাউন করতে পারে, থেকে যেতে পারে। অ্যাট নিউ লোকেশনস ফর বেটার ইকোনমিক প্রসপেক্টস। কেন থাকবে ওরা? ফর বেটার ইকোনমিক প্রসপেক্টস, যাতে ওরা পয়সা রোজগার করতে পারে। জীবিকা নির্বাহের জন্যই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। আর মাইগ্রেশন হচ্ছে কি, যারা পার্মানেন্টলি মাইগ্রেট করে। তুমি ইমাজিন করো একটা গাছ, তাকে শেকড় শুদ্ধ আমি উপরে অন্য জায়গায় নিয়ে বসাচ্ছি, এটাই হচ্ছে মাইগ্রেশন। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এবং পার্মানেন্টলি সেটেল ডাউন হওয়া। কেন করছে ওরা এরকম? কেন এই টেম্পোরারি সেটেলমেন্ট বা পার্মানেন্ট সেটেলমেন্ট ইন মোস্ট কেসেস কেন করছে? যাতে ওরা ম্যাক্সিমাম রোজগার করতে পারে। জেনারেলি কি হয়, ছোট শহরে বা গ্রামে অপরচুনিটিস কম থাকে, তাই ওরা কি করে বড় শহরের দিকে চলে যায়। ওখানে গিয়ে হয়তো ওরা কিছু কাজ পেতে পারে, ফর বেটার জব অপরচুনিটিস অর বিজনেস পারপাসেস, হোয়াট এভার ইট ইজ। ব্যাপারটা হচ্ছে মেইনলি ইকোনমিক গেইনের জন্য ওরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে। এটাকেই বলা হচ্ছে মাইগ্রেশন। অ্যান্ড সাহেবস ফ্যামিলি, দে হ্যাভ মাইগ্রেটেড ফ্রম ঢাকা, বাংলাদেশ, টু সিমাপুরি ইন দিল্লি ইন সার্চ অফ লাইভলিহুড। রাইটার যখন তাকে জিজ্ঞেস করলেন
যে তুমি কেন করো এটা, এই যে র্যাক পিকিং, ময়লা কালেক্ট করা, আবর্জনা কালেক্ট করা কেন করো? তখন সে বলল যে আমার কিছু আর করার নেই। লেখিকা বললেন যে তাহলে তুমি স্কুলে যাও না কেন? বলেই বুঝতে পারলেন যে এটা একটা শ্যালো অ্যাডভাইস ছিল, একটা ফ্রুটলেস অ্যাডভাইস। এই যে অ্যাডভাইসটা, সেটার কোনো মূল্য নেই। কেন? কারণ সে তো বেসিক জিনিসই পাচ্ছে না। মানুষের জীবনে যে বেসিক 3টে জিনিস, সেগুলো কি? সেগুলো হচ্ছে রোটি, কাপড়া আর মাকান, মানে ফুড, ক্লোদিং এন্ড শেল্টার। তার না তো ঠিক মতো খাওয়া পাচ্ছে, সে আধপেটা খেয়ে থাকছে, তার ড্রেসগুলো নোংরা ছেঁড়া, এবং তার মাথার উপর যে শেল্টারটা আছে ওটা ভীষণ আনহেলদি। স্লাম এরিয়ার যে ঘরগুলো ভীষণ আনহেলদি হয়, সেগুলো আনহেলদি লিভিং কন্ডিশনস। ওরা একটা ছোট্ট গুপচির মধ্যে থাকে, তো সেটা কি হেলদি হতে পারে? অসম্ভব। তো ওর বেসিক এমিউনিটিস গুলোই ফুলফিল হচ্ছে না। ওর কাছে কিন্তু এডুকেশন একটা বিলাসিতা। সে কি বলছে, দেখো আমার এরিয়াতে কোনো স্কুল নেই, তাই আমি স্কুলে যাই না। ইফ দে ওপেন ওয়ান দেন আই উইল গো। লেখিকা এখন মজা করে ওর সাথে বলছে, আমি যদি স্কুল খুলি তুমি আসবে? দেখো ওর ওই উত্তরটা কি দিল সে। ইয়েস হি সেজ, স্মাইলিং ব্রডলি। স্মাইলিং ব্রডলি এটা কি বোঝাচ্ছে? সে খুব ইচ্ছুক স্কুলে যেতে, তার এটা ডিজায়ার। দ্য বয় ডিজায়ার্স টু গো টু স্কুল, দ্যাট ইজ ওয়াই হি স্মাইলস when the author says that she will open a school and asks him to join it. কদিন পরে the boy comes running to her asking, has the school been opened? স্কুলটা কি খুলেছে? সে জানতে চাইলো ছেলেটা, তার কতটা আগ্রহ স্কুলে যাওয়ার। স্বাভাবিক, আশেপাশে যখন সে দেখছে অন্যান্য বাচ্চারা যারা who belong to the rich families, these children they dress up in school uniforms and go to the school every day. ওর খুব কষ্ট হয় হয়তো ওদের দেখে, যে এরা স্কুলে যেতে পারছে, আমিও তো এদেরই বয়সী, আমারও তো ইচ্ছে করে স্কুলে যেতে, বাট ডিউ টু দেয়ার পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনস দে আর নট বিং এবল টু ডু দিস। আচ্ছা, এই ওকে যখন কদিন পরে এসে জিজ্ঞেস করলো সাহেব যে হোয়াট অ্যাবাউট দ্য স্কুল ইউ আর ওপেনিং, ইজ ইট রেডি? দ্য অথর ফেল্ট এম্বারেসড, তার খুব লজ্জা পেল, কষ্ট হলো মনে। কেন? বিকজ ইট ওয়াজ আ ফলস প্রমিস অ্যান্ড দ্য লাইফস অফ দিস চিলড্রেন আর ফিল্ড উইথ ফলস প্রমিসেস অ্যান্ড আনফুলফিলড ড্রিমস। তাদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুলো ওরা টাকার অভাবে বা অপরচুনিটির অভাবে সেগুলো ফুলফিল করতে পারে না। এবং এই জিনিসটা মনে করে কিন্তু আমাদের যে অথর, সে খুব কষ্ট পেল মনে মনে। দে রেফার টু কালেকশন অফ গার্বেজ as the collection of gold. এখানে গোল্ড বলতে কি বোঝাচ্ছে? refers to something useful and precious that they didn't find in their hometown, like food, clothing or shelter. এই যে গার্বেজ কালেক্ট করছে, গার্বেজটা ওরা ভালো করে ঘাটে। এই যে আবর্জনাগুলো, এর থেকে ওরা কি বের করে? যেগুলো আমরা ফেলে দিই, এগুলো কিন্তু ওরা আবার কাজে লাগায়। ছেঁড়া জামা কাপড়, ক্লোদিং বা কোনো ফুড আইটেমস, যেটা হয়তো আমরা হাফ খেয়ে ফেলে দিলাম, কারণ আমাদের প্রচুর আছে আর ওদের নেই, তাই ওরা এর মধ্যে থেকে গোল্ড খোঁজার চেষ্টা করে, সামথিং ভেরি প্রেশাস। ওদের কাছে এই ক্লোদিং গুলো, এই ফুড আইটেমস গুলো খুব প্রেশাস, কারণ এটা ওদের কাছে নেই, ওদের এটারই অভাব। ওকে, সো ইন দ্য ফার্স্ট পার্ট, প্লাইট অফ সাহেব, নাও উই কাম টু অ্যানাদার পয়েন্ট, ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অফ হিজ নেম, ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেস অফ হিজ নেম। কয়েক মাস পর ওদের খুব পরিচয় হয়ে যায়, ওদের দুজনের মধ্যে ভালো পরিচয় হয়ে যায় লেখিকা আর সাহেবের মধ্যে। অ্যান্ড ওয়ান ডে শি আস্কস হিজ নেম। ও বলল যে ওর নাম সাহেবে আলম। সাহেবে আলম কথার অর্থ হচ্ছে লর্ড অফ দ্য ইউনিভার্স, ব্রহ্মাণ্ডের রাজা। সে একজন র্যাক পিকার অ্যান্ড দ্য মিনিং অফ হিজ নেম ইজ লর্ড অফ দ্য ইউনিভার্স। ডোন্ট ইউ থিঙ্ক ইটস অ্যান আইরনি? লেখিকা বলছে যে আমার মনে হয় না শিশুটি জানে যে তার নামের অর্থটা কি। জানলে হয়তো সে নিজেই বলতো that his name is very inappropriate to his condition. যে কন্ডিশনে ও আজকে বেঁচে আছে সেই কন্ডিশন এবং তার নামের যে অর্থটা, দুটো কমপ্লিটলি অপোজিট। যার কিছুই নেই সে কি করে ইউনিভার্সের রাজা হতে পারে? তারপর দেখো বেয়ারফুট চিলড্রেন। প্রায় লেখিকা এই সাহেবের সাথে অনেকগুলো অন্যান্য ছেলে মেয়েদের দেখে, এবং এরা সবাই কিন্তু বেয়ারফুট। বেয়ারফুট মানে কি? খালি পায়ে হাঁটা চলা করে। এদের মধ্যে অনেকে আবার ওই গার্বেজ থেকে
এনে কুড়িয়ে এনে দু পায়ে দু রকমের জুতো পরে, অনেকে আবার ছেঁড়া জুতো পরে, কারণ ওদের সামর্থ্য নেই, দে ক্যানট অ্যাফোর্ড বাইং নিউ শুজ। এদের মধ্যে অনেকে এমনও বলে যে আমাদের ফ্যামিলিতে ট্রেডিশন আছে যে আমরা শু পরি না, আমরা জুতো পরি না। বাট দ্য অথর ওয়ান্ডার্স whether this is an excuse, সে হয়তো কোনো অজুহাত দিচ্ছে যেহেতু তার ফ্যামিলি তাকে জুতোটা প্রোভাইড করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই দ্য চাইল্ড gives an excuse for not wearing or for not being able to afford new shoes. আচ্ছা, তারপর কি আছে দেখো, প্রেয়ার অফ শুজ। এরপর লেখিকার কিন্তু একটা গল্প মনে পড়লো। লং ago she has heard this, that a child whose father was a priest, the child was praying to God, to the God for a new pair of shoes. ওর জুতো নেই, সে খালি পায়ে হাঁটে, তাই সে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে ভগবান ওকে জুতো এনে দেয় বা ব্যবস্থা করে দেয়। দেখো আমাদের কাছে এত আছে, we buy so many shoes, we don't like this shoe, we don't wear it, we buy a new one, কিন্তু ওদের কাছে একটাও নেই, একটা নতুন জুতো জোড়া ওদের কাছে নেই। সেটার জন্য কিন্তু they have to pray to the goddess. And the author, she goes to the same village after 30 years, and what does she find? She finds এই যে প্রিস্টের বাড়িতে সে একটা বাচ্চাকে দেখে যে কিনা স্কুল ড্রেস পরা এবং তার জুতো আছে। That reminds her of another prayer made by another child. সেই শিশুটি কি চেয়েছে? Now that অনেক কষ্টে একটা জুতো জোড়া ওর জন্য ব্যবস্থা করা গেছে, he prays to the goddess that this shoe always remains with him. সে সেই জুতোটা হারাতে চায় না। আমরা কিন্তু অবহেলায় এগুলো ফেলে দিই, নষ্ট করি, কিন্তু ওরা একটা জুতো জোড়ার জন্য ওরা they pray to God, and when they get it they pray to the God so that they don't have to lose this. ওদের যাতে আর খালি পায়ে হাঁটতে না হয় সেজন্য ওরা গডেসের কাছে প্রে করে। Another thing that we find is unhealthy living conditions in Simapuri, lack of sewage, water, etc. আরেকটা জিনিস নেক্সট যেটা আমাদের লেখিকা ডেসক্রাইব করছেন সেটা হচ্ছে সীমাপুরি, যে স্লামটা দিল্লির যেখানে ওরা থাকে, এটা হচ্ছে একদম আনহেলদি, কারণ ওখানে প্রপার ড্রেন নেই। সিভেজ মানে হচ্ছে ড্রেন, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস নেই। ড্রিঙ্কিং ওয়াটারও দূরের কথা, কোনো ওয়াটার ফ্যাসিলিটিসও ওদের এখানে নেই। খুব আনহেলদি লিভিং কন্ডিশনসে থাকে। এতে কি হয়, ওদের প্রায় কোনো না কোনো রোগে ওরা ভুগতে থাকে। তার মধ্যে তো অপুষ্টি বা ম্যালনিউট্রিশন রয়েছেই। তোমরা আশা করি দেখেছো অনেক ছবিতে বা ভিডিওতে ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে ভোগে যারা, যে শিশুরা, ওদের কিরকম অবস্থা হয়। কোয়াশিয়রকর, মেরাসমাস এই ধরনের ডিজিজ হয়ে যায় ওদের ডিউ টু ম্যালনিউট্রিশন, প্রপার খাবার বা নিউট্রিশাস ফুড এর অভাবে। The migrants from Bangladesh have immigrated to Simapuri in 1971 and they live in a very unhealthy condition, as we have already seen. ওখানে কি হয়, 10,000 মানুষ থাকেন এবং they are living here for the past 30 years devoid of all these basic amenities of life. ওদের কিন্তু এই সামান্য সুযোগ সুবিধাও নেই। Though they have a ration card and which enables them to buy grains, শস্য কিনতে সাহায্য হয় কম দামে এই রেশন কার্ড থাকার জন্য, but the main concern of these people are not that they can vote or they have a ration card. What is most important for them? What does the mothers of these children want? What do the mothers of these children want? They want that their children should sleep peacefully at night and that their stomachs should be full. They should be fed well. Okay, now we come to the next part, gold in garbage. Garbage for the elders were a means of livelihood. For the children it was a source of wonder. যারা বড় রয়েছেন অ্যাডাল্টসরা, ওদের কাছে কিন্তু গার্বেজ হচ্ছে মিনস অফ লাইভলিহুড। এটার থেকে জিনিসপত্র নিয়ে বা বিক্রি করে ওরা উপার্জন করছে টাকা। এবং বাচ্চাদের জন্য কি, ইটস এ মিনস অফ কিউরিওসিটি। ওরা অবাক হয়ে গার্বেজের মধ্যে খোঁজে। কি খোঁজে ওরা? অনেক সময় ওরা কয়েন পায়, এতে ওরা উৎসাহিত হয়ে আরো বেশি খোঁজে। দ্যাট ইজ ওয়াই দে আর কিউরিয়াস। And garbage is a place of curiosity. Garbage dump is a place of curiosity for them. Okay. Now comes the next part. Sahib gets his fondness for tennis. Sahib's fondness for tennis.
what happens is Saheb's fondness for tennis. What happens is Saheb বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনিস ম্যাচ দেখে এবং লেখিকা ওর সাথে কথা বলে. He tells her that he likes tennis a lot and he goes inside when there's nobody there. So এই যে ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো, টেনিস খেলতে ওর ভালো লাগে, ও চায় খেলতে কিন্তু সে পারবে না, এই জিনিসগুলো ওকে খুব এফেক্ট করে. এবং লেখিকা কি বলে, এই যে ওদের জীবনের যে না পাওয়াগুলো, এগুলো লেখিকাকে খুব কষ্ট দেয়. The last part is Saheb gets a job. Finally, after a few months when she meets Saheb, she finds that he is on the way to a milk booth. দুধ আনতে যাচ্ছে এবং হাতে তার একটা দুধের ক্যান, মিল্ক ক্যান. সে এখন কাজ করে as a child labor in a tea stall. চায়ের দোকানে সে কাজ করে এবং he gets 800 rupees per month. 800 টাকা প্রতি মাসে সে পাচ্ছে এবং তার সাথে খাওয়াও আছে. বাট হি ডাজন্ট লুক হ্যাপি. তার যে সেই টেনশন ফ্রি ঘুরে বেড়ানো সেই রকম একটা কেয়ার ফ্রি লুক ছিল, একটা চেহারা ছিল, সেটা এখন আর নেই. বিকজ হি ইজ নট হিজ ওন মাস্টার এনিমোর. নাও হি ওয়ার্কস ফর সামওয়ান এলস. দ্যাট ইজ ওয়াই হি ইজ নট হ্যাপি এনিমোর, দো হি গেটস আ স্যালারি অ্যান্ড a meal. Now we move on to the second story. This is the story of Mukesh. But before we move into the story, let me tell you about the characters and the places. We have Mukesh here. He is the son of a bangle maker. His father, his elder brother, his sister-in-law, his grandparents. Savita, a young girl making bangles. And the story is set in Firozabad, a small town in UP, Uttar Pradesh, India, famous for its bangles. In this story, we find the heading is I want to drive a car. Now this is the story of Mukesh, as we will see. As our second story begins, we find that Mukesh, the son of a bangle maker, expresses his dream of becoming a car mechanic. He wants to learn how to repair a car and wants to drive one. Though his family is against it because they have been into the bangle making business for generations. অনেক বছর আগে থেকে ওরা এই যে চুড়ি তৈরির কাজ করছে, কাচের চুড়ি বানানোর কাজ করছে এবং his family does not want him to do something else or do not join their family business. ওরা কি চায় যে মুকেশও তাদের ফ্যামিলি বিজনেস জয়েন করুক এবং ব্যাঙ্গেল বানাক. বাট মুকেশ হ্যাজ দ্য গাটস, or rather he can dare to say, he can dare to dream. এই অবস্থায় থেকেও কিন্তু সে স্বপ্ন দেখছে কিসের, অন্য কিছু করার, to be a mechanic, a car mechanic. Now the demerits of bangle making. ব্যাঙ্গেল যখন তৈরি করা হয়, চুড়ি যখন তৈরি করা হয়, এতে কি হয়, একটা ডাস্টের মতো বেরোয়, ধুলো, যেটা when someone inhales it is harmful for their health. And not only that, যেখানে বসে ওরা কাজটা করে, যে ঘরে বসে ওরা কাজটা করে, এটা কিন্তু প্রচন্ড অন্ধকার একটা ঘর, ছোট্ট গুপচির মতো ঘর, অন্ধকারে ওরা কাজ করে. এতে কি হয়, when the children they start working at a very early age and by the time they become adults they go blind, ওরা অন্ধ হয়ে যায়. And moreover they do not get much money out of it. Lack of legal awareness. ওরা কিন্তু লিগালি অ্যাওয়্যার না যে এত ছোট বাচ্চাদের ওরা কাজ করাচ্ছে, এটা কিন্তু শিশু শ্রম, যেটা কিনা এখন দণ্ডনীয় অপরাধ. বাট দে আর নট অ্যাওয়্যার অফ ইট. যদি কেউ এটাকে রিপোর্ট করে, দেন দ্য চিলড্রেন উইল বি টেকেন আউট অফ দিস মিজারি দ্যাট দে হ্যাভ বিন গোয়িং থ্রু ফর জেনারেশনস. নেক্সট উই হ্যাভ ইজ কন্ডিশন অফ মুকেশ হাউস. মুকেশ টেকস দ্য রাইটার, দ্য অথর, টু দেয়ার হাউস. এখানে কি হয়, গলিগুলোর মধ্যে সমস্ত আবর্জনা ফেলা হয়, খুব বিশ্রী পরিবেশ, বাজে গন্ধ. এই বিশ্রী পরিবেশের মধ্যেই কিন্তু ওরা আছে, ওরা থাকছে এখানে বছরের পর বছর. And when the author goes there, she finds his sister-in-law cooking for the entire family. Views of his grandmother. Mukesh's grandmother believes that ওদের কর্মা, ওদের কাজ, ভগবান প্রদত্ত কাজ ওদেরকে দেওয়া হয়েছে, যেটা জেনারেশনস ধরে চলে আসছে, এই যে ব্যাঙ্গেল মেকিং. এবং সবার ইনক্লুডিং মুকেশেরও কিন্তু এটাই করা উচিত. She does not support his idea of doing something else. Next we see is the lack of rainbow. চুড়িগুলো কি সুন্দর কালারের হয়, রেইনবো কালারড হয়,
বাট দেয়ার লাইফস, যারা চুড়িগুলো বানায় ওদের লাইফে কিন্তু কোনো রেইনবো নেই, কোনো কালার্স নেই। দেয়ার লাইফ ইজ ডার্ক, লাইক দ্য রুমস in which they sit and manufacture or make the bangles all day. Next we have is bangles as a symbol of auspiciousness. Next আমাদের যে লেখিকা, সে দেখে সবিতা নামে একটা মেয়ে ব্যাঙ্গেল বানাচ্ছে, and she thinks whether the girl knows যে ব্যাঙ্গেলের মাহাত্ম্য কি, এর সিম্বলিজমটা কি, ব্যাঙ্গেলটা কি। It is a symbol of auspiciousness, বিয়ের পবিত্রতার সিম্বল হচ্ছে, চিহ্ন হচ্ছে এই ব্যাঙ্গেলস, but the child doesn't know it. Next we find his contentment of his grandfather. Despite living in this poor conditions, এরকম অবস্থায় থেকেও কিন্তু তার যে গ্র্যান্ডফাদার, মুকেশের গ্র্যান্ডফাদার, হি ইজ হ্যাপি যে অ্যাটলিস্ট দে হ্যাভ আ হাউস, দে হ্যাভ আ শেল্টার। অল্প আধপেটা খাচ্ছে কিন্তু খেতে তো পাচ্ছে। Even though his grandmother complains that she has never had a full meal, a complete meal in her entire life, সারা জীবন ওনাকে আধপেটা খেয়ে যেতে হয়েছে, এই কমপ্লেনটা কিন্তু মুকেশের যে ঠাকুমা উনি করেছেন। নেক্সট উই ফাইন্ড ইজ দ্য ফিয়ার অফ পুলিশ এন্ড মিডলম্যান। যখন লেখিকা ওদেরকে সাজেস্ট করলেন যে তোমরা এক কাজ করো, তোমরা একটা সংগঠন বানাও, একটা গ্রুপে বিজনেসটা করো, ডাইরেক্ট তোমরা সেল করতে পারবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ বেটার প্রফিট মার্জিনস, তাহলে অনেক লাভ হবে। বাট দে ফিয়ার দ্য মিডলম্যান। মিডলম্যান মানে হচ্ছে দালাল, যারা ওদের থেকে কম পয়সায় এই ব্যাঙ্গেলগুলো কিনে নিয়ে বাইরে অনেক পয়সায় বিক্রি করছে। And the police, because they know they are doing something illegal. ছোট বাচ্চাদের দিয়ে কাজ করানো এরকম আনহেলদি পরিবেশে এটা ইল্লিগাল, কিন্তু এটা ওরা করতে বাধ্য। তাই ওরা পুলিশের ভয় এবং এই যে দালাল বা মিডলম্যানদের ভয়ে চুপ করে আছে, তারা এর বাইরে কিছু করতে চাইছে না। সংগঠন তৈরি করে ডাইরেক্ট যদি ওরা সেল করতে পারত, they would have been in much more profit, but they would not be able to do so because of their fear. Lastly, before I end it, I would like to draw your attention towards the title, Lost Spring, Stories of Stolen Childhood. Spring ki, spring season ki, after winter comes spring. Spring e ki hoy, নতুন কুড়ি, নতুন পাতা অঙ্কুরিত হয় গাছের মধ্যে, and the children are compared to the spring season. তারাও কিন্তু ছোট্ট একদম অঙ্কুরের থেকে বেরিয়ে ওঠা ছোট্ট গাছের মতো, যাকে ঠিকমতো পরিচর্যা করলে it will become a beautiful tree or a plant. কিন্তু ওদের স্প্রিংটা কি হচ্ছে, দে আর গেটিং লস্ট ডিউ টু চাইল্ড লেবার। ওদের সেই সৌন্দর্য বা সেই ভালোভাবে হেলদিভাবে বেড়ে ওঠাটা আর হচ্ছে না। স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুড, দেয়ার চাইল্ডহুড আর বিইং স্টোলেন, ফোর্সফুলি টেকেন অ্যাওয়ে, দ্য জয়স অফ দেয়ার চাইল্ডহুড আর বিইং ফোর্সফুলি টেকেন অ্যাওয়ে বিকজ অফ, অ্যান্ড হু টেক্স দেম অ্যাওয়ে, চাইল্ড লেবার। সেজন্য কিন্তু ওরা মানে সেরকম প্রপার অপরচুনিটিস বা পসিবিলিটিস ওরা পাচ্ছে না, যে কারণে ওদের চাইল্ডহুডটা কিন্তু হারিয়ে যাচ্ছে, স্টিল হয়ে যাচ্ছে। And I end my class with this, khona jaye ye tare zameen par. It is our responsibility along with the government to see that their childhoods are restored and they do not get wasted or lost away just like that. With this I end my class. Thank you.